আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, বাঙালিয়ানা বাঙালিত্ব আমাদের রন্ধ্রে রন্ধ্রে। আর এই বাঙালি মানেই একেবারে জমিয়ে বসে রাজনীতির আলোচনা করা। আপনি চায়ের দোকানে যান, বা আপনি ক্লাবে যান, বা আপনি যে কোনো আড্ডাতে যান, রাজনীতির গল্পগুজব কোনো না কোনো এক সময় উঠবেই। হয়তো তার মধ্যে লেটেস্ট যেগুলো আপডেট খবর সেগুলো নিয়ে আলোচনা হলেও কোথাও না কোথাও একটা রক্তের রাজনীতি বাঙালির আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি জানি না যে এর সূচনা বা ইতিহাস কোথা থেকে, কিন্তু আজ বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিকরা যে মানুষের কাছে অনেকটা আস্থার জায়গা হারিয়ে ফেলেছেন এটাও পরিষ্কার। হয়তো এর জন্য নিয়ন্ত্রণহীন নেতাবাজি খানিকটা দায়ী। অনেক সময় দল চায় না, কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু মানুষ এই নেতৃত্বের জায়গায় যেতে চান, আর সেই কারণের জন্য বারবার দলের ঊর্ধ্বস্তনদের কাছে তারা বারবার করে কিন্তু তাদেরকে সতর্ক করে দেওয়া হয়, সতর্ক বার্তা থাকে। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই দলীয় কর্মীদেরকে বার্তা দেওয়ার জন্য, দলীয় নেতৃত্বকে উদ্বুদ্ধ করবার জন্য, চাঙ্গা করবার জন্য অনেক ক্ষেত্রে বিরোধীদের থাকা অভিযোগ যে গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদির বিরুদ্ধে দলকে আরও বেশি সংঘবদ্ধ করবার জন্য আজ হচ্ছে জুন মাস চলছে, সামনের মাসেই হচ্ছে 21শে জুলাই। আর এই 21শে জুলাইয়ের আগামী 14ই জুন কলকাতা ভবানীপুরে তার প্রস্তুতি বৈঠক। তাতে তৃণমূলের সমস্ত রাজ্যের বিভিন্ন স্তরের বিভিন্ন জেলার নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। আসুন একবার দেখাই আপনাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তৃণমূল কংগ্রেসের, এবং আগামী 14ই জুন কলকাতার ভবানীপুরের প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে থাকবেন সমস্ত জেলার সভাপতিরা। এখন এই মুহূর্তের যে খবর তাতে সমস্ত জেলার সভাপতিরা এখানে উপস্থিত থাকবেন, চেয়ারম্যান এবং রাজ্য কমিটির সদস্য তারাও কিন্তু উপস্থিত থাকবেন। অর্থাৎ 21শে জুলাই এবার 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রীর কাছ থেকে একটা বিরাট বার্তা কিন্তু দলের সমস্ত নেতৃত্বকে থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এ তো গেল হচ্ছে তৃণমূলের প্রস্তুতি পর্ব। আমি চলে আসব অন্যদিকে বিজেপির ক্ষেত্রেও কিন্তু খুব পরিষ্কার যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে 23 এবং 24 এ দুদিন সন্ত যাত্রার প্রস্তুতি। আমি এক এক করে আপনাদেরকে বলি সন্ত যাত্রার প্রস্তুতি, এক এক করে। এক মিনিট আমি বলবো তখন নেব। আমি সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু বিজেপির তরফ থেকে ঘরে ঘরে যাওয়ার একটা পরিকল্পনা, ব্লকে ব্লকে ঘোরার পরিকল্পনা যেরকম রয়েছে, পাশাপাশি আরও একাধিক সাজানো পরিকল্পনা। কি আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা একেবারে প্রথমেই দেখাচ্ছি সেটা হচ্ছে 26-এর আগে ব্রিগেডে হচ্ছে গীতা পাঠ। হ্যাঁ, সরাসরি এই গীতা পাঠের সঙ্গে বিজেপির কোনো সংযোগ নেই। এই গীতা পাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। এবার টার্গেট হচ্ছে 5 লক্ষ মানুষকে তারা একত্রিত করবেন এই গীতা পাঠ অনুষ্ঠানে। এবং সেখানে কি হবে সেখানে বার্তা যাবে মানুষের কাছে, হিন্দুত্বকে একত্রিত করা বা সনাতনীদেরকে একত্রিত করবার একটা চেষ্টা করা হবে। এবং এই চেষ্টা আবার একবার রিপিট করছি, বিজেপি নয়, করবেন সনাতন সংস্কৃতি সংসদ। কিন্তু এই মর্মে বলে রাখি, শুভেন্দু অধিকারী বলছেন যে এবার কিন্তু 5 লক্ষ নয় 10 লক্ষ মানুষ একত্রিত হবেন। চলে আসবো দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় কি দেখি আমরা ভোটের আগে সনাতনী ভাবনা প্রচারের শান। কীরকমভাবে শান দেওয়া হচ্ছে? আরএসএস এর নজরে প্রান্তিক সীমান্তবর্তী জেলা। এই প্রান্তিক সীমান্তবর্তী জেলায় আরএসএস কি করবে? মালদা, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং উত্তরবঙ্গে আরএসএস তাদের সনাতনী ভাবনা প্রচার করবে। আবারও আরেকবার উল্লেখ করি, এই আরএসএস কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। আবার রিপিট করছি, এর সঙ্গে বিজেপির সংযোগ বা সম্পর্ক থাকতেই পারে, কিন্তু আরএসএস কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। ভোটের আগে সনাতনী ভাবনা প্রচার কোথায় হবে? মালদা, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গে। এই প্রসঙ্গ উল্লেখ করতেই হয়, কয়েকদিন আগে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছিল এই ইস্যুতে, যেখানে হিন্দুদের বাড়িতে আক্রমণ চালানো হয়েছিল বলে অভিযোগ। শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, এই সমস্ত জায়গায় যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন। আমি এর পরের পয়েন্ট 3 নম্বর পয়েন্টে আসবো। কি 3 নম্বর পয়েন্ট? 3 নম্বর হচ্ছে রাজনৈতিক নয়, নিরাপত্তার স্বার্থে বাংলাকে দখল করতে হবে। রাজনৈতিক নয়, আবারও রিপিট করছে, এই বক্তব্য অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির অন্যতম নেতা, তিনি বলছেন রাজনৈতিক নয়, নিরাপত্তার স্বার্থে বাংলা দখলের ডাক। সীমান্তবর্তী রাজ্যে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন। সীমান্তবর্তী রাজ্য অর্থাৎ যে সমস্ত সীমান্ত লাগোয়া রাজ্য রয়েছে, তার মধ্যে আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, এই সীমান্তবর্তী লাগোয়া রাজ্যগুলোতে কি দরকার?
জাতীয়তাবাদী সরকার দরকার, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে বাংলা বদল দরকার। আবার বলে দিলাম কে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য আপনাদের সামনে আমরা শুনিয়ে দেব। 4 নম্বর পয়েন্টে আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছে বিজেপি? 26-এ ভোটের আগে রোডম্যাপ বিজেপির, জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রচার। মোদী সরকারের গত 11 বছরের সাফল্যের খতিয়ান ঘরে ঘরে গিয়ে এবার প্রচার করবে বিজেপি। 11 বছরের সাফল্য, তাতে একাধিক সরকারি, কেন্দ্রীয় সরকারি পরিকল্পনার কথা থাকবে, সেটা নিয়ে তারা প্রচার করবে। 5 নম্বর কি থাকছে? 5 নম্বর হচ্ছে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ। এই যে বঞ্চনার অভিযোগ, এতে আবাস যোজনার টাকা, সড়কের টাকা, 100 দিনের টাকা, মনরেগার টাকা, এগুলো সব আটকে দেওয়ার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে অস্বচ্ছতা তৈরি হয়, বিজেপি বলে আমরা টাকা দেব না কারণ হিসেব পাই না, তৃণমূল বলে ওরা টাকা দেয় না। এই যে অস্বচ্ছতা বা এই যে কনফিউশন, এই যে দুবিধা, এই যে সন্দেহের জায়গা, এটাকে পরিষ্কার করবার জন্য এবার বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের, মানে ধরুন এই যে আবাস যোজনা নিয়ে যদি অসুবিধা হয়, তার সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তরের মন্ত্রী আসবেন। গ্রাম সড়ক এবং গ্রামের রাস্তা এবং সড়ক যোজনা, এটা নিয়ে যদি সমস্যা থাকে, কেন্দ্রীয় মন্ত্রী এসে এবার প্রচার করবেন। রাজ্যে একাধিক জনসভা করবার সম্ভাবনা রয়েছে এই দপ্তরের মন্ত্রীদের। এটা বিজেপির এবারকার প্ল্যান। সর্বশেষ কি? সন্ত্রাসবাদ মোকাবিলা, অপারেশন সিন্দুর, পেহেলগাঁওয়ের ঘটনার পর একাধিক কেন্দ্রীয় পদক্ষেপের বিশ্লেষণ, ব্যাখ্যা, এই দিকে এবার যাবে বিজেপি। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে দেশের শাসক সরকারের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা মানুষের কাছে এবার রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হবে। এটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন। আর অন্যদিকে 21শে জুলাই কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে, হয়তো তার আরও প্রায় 1.5 মাস সময় লাগবে আজ থেকে শুরু করে সেই সমস্ত খবরগুলোকে সামনে তুলে আনতে। কিন্তু বিজেপি পরিষ্কার করে তাদের রোডম্যাপ সামনে নিয়ে এসছে, যে রোডম্যাপে দেখা যাচ্ছে একাধিক ঘটনা। তবে শহর কলকাতা অপেক্ষা করে রইল কিন্তু দুটো মেগা ইভেন্টের জন্য। এক হচ্ছে 21শে জুলাই তৃণমূলের মেগা ইভেন্ট, প্রত্যেকবারের মতো এবারও হবে। আর হচ্ছে 7ই ডিসেম্বর এই সহস্র কণ্ঠে যে গীতা পাঠের যে অনুষ্ঠান হয়েছিল গতবার, এবার সেটাকে করা হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই গীতা পাঠের অনুষ্ঠান আমি প্রথম আমার প্রডিউসারকে রিকোয়েস্ট করব যে এই 5 লক্ষ গীতা পাঠ যে অনুষ্ঠান, এক্ষুনি মনিদার কাছে গেলে বলবেন এটা তো ভাই বিজেপির অনুষ্ঠান নয়, কিন্তু বিরোধী নেতা কতটা উৎসাহী এই অনুষ্ঠান নিয়ে একবার শোনায়। বিরোধী নেতাকে তো মনিদা বলতে পারবেন উনি বিজেপির নয়, শুনুন। তো যারা করছে সনাতন সংস্কৃতি পরিষদ, তারা বলতে পারবে। এর আগে কলকাতায় যে গীতা পাঠ হয়েছিল লক্ষকণ্ঠে, সেখানে 1,30,000 মতো লোক পার্টিসিপেট করেছিল। আমরাও গেছিলাম হিন্দু হিসাবে। এবারও আমরা 7ই ডিসেম্বর যাব। আমি এটা এলওপি বা এমএলএ বা বিজেপির একজন হিসেবে বলবো না, একজন হিন্দু হিসাবে বলবো যে অত্যন্ত আনন্দের খবর যে 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। প্রত্যেক হিন্দুর এতে অংশগ্রহণ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে এর আগেও গেছি, ব্যক্তিগতভাবে যাব। এবং আমরা যেটা সনাতন সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি, সরাসরি আমি জানি না, আমাদের এই মুহূর্তে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা বাবা বাগেশ্বর ধামজি যেদিন থাকছেন, এটা একটা পরম প্রাপ্তি। তিনি পশ্চিমবঙ্গে আসেননি এতদিন। অতএব 5 লক্ষের জায়গায় আমার তো মনে হয় 10 লক্ষ লোক হয়ে যাবে। সম্পূর্ণ ব্রিগেড নিলেও লোক ধরানো যাবে না। এক গীতা পাঠের মাহাত্ম্য এবং মাধুর্য, আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাগেশ্বর ধামের উপস্থিতি। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব, কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। এই মর্মে বলে রাখি, বিভিন্ন জেলা এবং ব্লকে সন্ত যাত্রার আয়োজন করা হয়েছে। সন্তদের নিয়ে বিভিন্ন জায়গা পরিক্রমা এবং তাদের মাধ্যমে নানান বার্তা, যারা সনাতনী এবং যারা হিন্দুত্ববাদ নিয়ে বা এই বিষয় নিয়ে যারা ভাবেন বা যারা আগ্রহী বা যারা মনে করছেন যে সনাতনবাদী আমরা, তাদেরকে একত্রিত করবার যে ডাক শুভেন্দু অধিকারী আগেও দিয়েছিলেন, সেবার একেবারে বিজেপি নেতা হিসেবে দিয়েছিলেন, কিন্তু এটা বিশেষ একটি সংগঠনের অনুষ্ঠান। আমি এবার এই নিয়ে আলোচনা করব। যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমি পরিচয় করে দিই এক এক করে। আমার সঙ্গে মণিকাঞ্চন পাল রয়েছেন, বিজেপির মুখপাত্র, স্বাগত জানাই মণিদাকে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা
বর্ণ বর্মন রয়েছেন, আমি বর্ণকে স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক ঝন্টুদা রয়েছেন আমাদের সঙ্গে, আমি ঝন্টুদাকে স্বাগত জানাবো। আর কিছুক্ষণের মধ্যে জাতীয় কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ আমাদের সঙ্গে এসে উপস্থিত হবে। আমি একেবারে প্রথম মনিদার কাছেই যাই, এটা অন রিকোয়েস্ট মনিদার কাছে যাচ্ছি আজকে, কারণ এই যে পরিকল্পনা, এবার আমার যেটা দেখে মনে হচ্ছে সাঁজোয়া পরিকল্পনা রয়েছে, তার মধ্যে একাধিক পরিকল্পনা দলীয়, একাধিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল হিসেবে নয়, বরঞ্চ বিশেষ কোনো সংগঠনের ডাকা সনাতনী অনুষ্ঠান বা সন্তদের অনুষ্ঠান বা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানগুলো, এইগুলো দিয়ে বিজেপি কিভাবে লড়াই করবে প্রান্তিক মানুষের কাছে তৃণমূলের দেওয়া একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার বা ইত্যাদির বিরুদ্ধে, মানে যেগুলো বারবার করে দেখা যায় বিজেপি মারাত্মক দৌড় শুরু করেও শেষে কিন্তু মার্জিনাল এরারে হেরে যায়। আমি যদি 21-এর কথা বলি, প্রায় 2,80,00,000 ভোট সারা পশ্চিমবঙ্গের বিধানসভায় বর্ণরা পেয়েছিল, অন্যদিকে মনিদাদের ঝুলিতে পড়েছিল ওই 2,38,00,000 মতো ভোট। অর্থাৎ এই যে গ্যাপটা তৈরি হলো, এইটা মেটানো সম্ভব মনিদা? দেখুন, রাজনীতি একটা মিডিয়া তৈরি করে রেখেছে যে যদি হিন্দুদের কথা বলা হয় তাহলে উন্নয়ন কি করে সম্ভব, যে প্রশ্নটা তুমি করলে। না, একবারও বলি আমি বলছি, লেট মি ক্লিয়ার। হিন্দুদের কথা বললে আমি নিজে হিন্দু, লেট মি ক্লিয়ার। তুমি একদিকে বললে যে একদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, অন্যদিকে হিন্দুদের একত্রিত করো, তার মানে এবার একটা হিন্দুও তো লক্ষ্মীর ভান্ডার পায়। আমি বলিনি, তার মানে ভারতীয় জনতা পার্টি গীতা পাঠ এই ধরনের নিয়েই ব্যস্ত, এই লক্ষ্মীর ভান্ডার ঠান্ডার মানে উন্নয়নমূলক কাজে ব্যস্ত নয়। এটা আপনি আপনার মতো করছেন। না, আপনি বলেন না, কারণ এর সাথে সাথে বলা উচিত ছিল, আমি ডেটা দিয়ে বলছি যে ইউপি এর 10 বছরে দুটো, মানে তৃণমূল কংগ্রেস 5 বছর ছিল আর লেফটরা 5 বছর ছিল ইউপিতে, সেখানে পশ্চিমবাংলায় টোটাল দেওয়া হয়েছে 3.09 লাখ ক্রোড়, মানে 3 লক্ষ কোটি টাকা। এনডিএর 10 বছর কমপ্লিট হয়ে গেছে, সেখানে দেওয়া হয়েছে শুধু পশ্চিমবাংলার জন্য 8.24 লাখ ক্রোড়, প্রায় 4 গুণ। তো সুতরাং যদি আমরা এই গীতা পাঠ এইগুলো নিয়েই ব্যস্ত থাকতাম তাহলে এই টাকাগুলো কোথা থেকে দেবো? টাকাগুলো তো খরচা হয়েছে। আমি বঞ্চনা এগুলো পরে আসছি, যে টাকাগুলো দেওয়া হয়েছে ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়া গেছে, সেই টাকার পরিমাণটার কথাই আমি বললাম। এতগুলো টাকা পশ্চিমবাংলাকে দেওয়া হয়েছে। সুতরাং আমরা শুধু এটার কথা বলছি না, উন্নয়নের কথাও সাথে সাথে বলছি। নাম্বার 1। নাম্বার 2, আজকে একটা বিশেষ দিন, যেদিন ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা করলো যে ভারতবর্ষে 2011-12 সালে বিলো পভার্টি লাইন, মানে দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যা ছিল 34,44,00,000, অর্থাৎ 27.1%, এবং এই বিলো পভার্টি লাইনের জনসংখ্যার 65% আসতো 5টি রাজ্য থেকে। সেই রাজ্যগুলো কি হলো? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবাংলা আর মধ্যপ্রদেশ। 2022-23-এর রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী বিলো পভার্টি লাইনের পার্সেন্টেজ এসেছে 5.3%, জনসংখ্যা হচ্ছে 7.5 করোড়, অর্থাৎ 7.5 কোটি। অর্থাৎ গত 11 বছরে 26,90,00,000 লোক বিলো, মানে দারিদ্র সীমার ওপরে অতিক্রম করেছে। এটা পজিটিভ জিনিস নয়? এবং আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট, আগে ওয়ার্ল্ড ব্যাংকের ছিল দরিদ্র সীমার নিচে $2.15 সেটাকে $3 করা হয়েছে। মানে এটা যদি না বাড়াতো তাহলে সংখ্যাটা আরও কমতো। সার্ভে রিপোর্ট বলছে, স্ট্যাট বলছে। তো সুতরাং এ তো পজিটিভ জিনিস যে সারা ভারতবর্ষের, এবং এই আমি বারবার বললাম কি 5টা রাজ্য, আমি কিন্তু বিজেপি, টিএমসি, কংগ্রেস করছি না, 5টা রাজ্য মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবাংলা, মধ্যপ্রদেশ, এখানেই 65% লোক বাস করে। তাহলে এখান থেকে তার মানে পশ্চিমবাংলার লোকের উন্নতি হয়েছে। তো সুতরাং ভারতীয় জনতা পার্টি সেন্টারে আছে আর এখানে টিএমসি বা বিরোধী একটা দল রয়েছে, সেখানে কোনো উন্নয়ন করুন না, যেমনভাবে তৃণমূল কংগ্রেস বলে থাকে যে এখানে তো সব বিজেপিকে ভোট দিয়েছে, এখানে উন্নয়ন সম্ভব না, আগে বিজেপিকে ভোট দাও তারপরে করে দাও। সুতরাং এই জিনিসগুলো করে আমি একদম ডেটা দিয়ে বলে দিলাম। তো উন্নয়ন একটা। এইবার তোমার প্রশ্নের উত্তর আসছি যে কেন এগুলো। মহাভারত থেকে যেই দ্রোণাচার্য, কৃপাচার্য থেকে শুরু করে রামায়ণের যুগে আপনি এটা নিয়ে বলছেন যখন মনিদা, আমাকে কিন্তু
মানতে হবে যে আপনি এই হিন্দুত্বের প্রচার বা সনাতনী প্রচারে সরাসরি একটি অরাজনৈতিক দলকে সাপোর্ট করছেন এবং রাজনীতির ক্ষেত্রে তার ডিভিডেন্ডটা না আমি বলছি, এটা তো বলতে হবে। আমি বলছি যে আমি এই যে সংখ্যাটা, এই যে একটা ধারা, আমরা কি বলছি ভারতীয় সংস্কৃতির ধারা অনুযায়ী চলব। যে 200 বছর কংগ্রেস আর 800 বছর মোগলরা রাজত্ব করেছে তাদের ধারা অনুযায়ী না, আমাদের নিজস্ব ধারা আছে, সেই ধারাকে আমরা কংগ্রেস আর মোগল একসঙ্গে করছেন আপনি? হ্যাঁ, কংগ্রেস আর মোগল একসঙ্গে 200 বছর ইংরেজ, 200 বছর ইংরেজ আর 800 বছরের মোগল ধারা। আচ্ছা ও মানে আচ্ছা ফলো করেছে, মানে কংগ্রেস সেই ধারাকে ফলো করেছে একদম, নো ডাউট, একদম ফলো করেছে এবং খুব ভালোভাবে। আমি ডিটেলসে যাচ্ছি না। অটল বিহারী বাজপেয়ী বা লাল বাহাদুর শাস্ত্রীর আগের সব প্রাইম মিনিস্টার মানে ফরেন কালচারেই বড় হয়েছে এবং আমরা এটা বলতাম, এবং আজকেও কংগ্রেসি কালচার বলছে 2 লাইন ইংলিশ বলো তার মানে তুমি খুব শিক্ষিত লোক, তাই তো? এটা ধারা তৈরি হয়েছে, আমি সেই দিকে যাচ্ছি মানে না। ইতিহাসও পড়ানো হয়েছে নতুন প্রজন্মকে, রমেশ মজুমদারের নয় বরঞ্চ অ্যানিভার্সারি। হ্যাঁ, যেখানে রমেশ মজুমদার ইতিহাস সংকলন কমিটির চেয়ারম্যান ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো কারণ সে জওহরলাল নেহরুর সাথে বসে একটা বিস্তার আলোচনা। আমি আলোচনার দিকে যাচ্ছি না। গত 4 মে কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ থাকলে ভালো হতো উত্তর দেওয়ার জন্য। আর শুনছে উত্তর দেবে। 4 মে সুপ্রিম কোর্ট দক্ষিণ 24 পরগনায় 5 জনকে জামিনের ধারায় হাইকোর্ট জামিন দিয়েছিল, সেটাকে রিজেক্ট করে দিয়ে বলেছে যে 2021-এর নির্বাচনের পর শুধুমাত্র বিজেপিকে ভোট দেওয়ার জন্য বেছে বেছে হিন্দু বাড়ি ধ্বংস করা হয়েছে। একদম এই লাইন আছে, হিন্দু বাড়ি ধ্বংস করা হয়েছে, এর জন্য এদের বেল রিজেক্ট করা হলো এবং স্টেট গভর্নমেন্টকে ঠিকঠাক স্টেপ নিতে বলা হয়েছে। এইটা সুপ্রিম কোর্টের রায়। জাতীয়তাবাদ কেন দরকার? 1962 সালে চীনের সাথে ভারতবর্ষের যুদ্ধে চীনের হয়ে এখানে র্যালি করেছে কমিউনিস্ট পার্টি, কোনো বিরোধিতা হয়নি। 2025-এ দেখুন, লোক তো নেই এবং সাধারণ মানুষও সমালোচনা করছে। রাজনীতি ছেড়ে দিন, সাধারণ মানুষও সমালোচনা করছে। অর্থাৎ জাতীয়তাবাদ দরকার। আর লাস্টলি বলি যে একটা বড় জিনিস রয়ে গেছে, অনুপ্রবেশকারী। আপনারা যখনই অনুপ্রবেশ নিয়ে কথা হয়েছে, এখানকার রাজনৈতিক দল হিন্দু মুসলমানে জড়িয়ে পড়েছে যে কাকে হিন্দুদের তাড়াবো না মুসলমানদের তাড়াবো, কিন্তু অনুপ্রবেশ পশ্চিমবাংলার উন্নয়নের পক্ষে একটা বড় বাধা, সব দিক দিয়ে বড় বাধা। এবং খুব সিম্পল দেখুন, এখন এরা বলবে, আমরা হয়তো বলবো যে কেন সেন্টার স্টেট গভর্নমেন্ট। আপনারা বলছেন না, আরএসএস নামক যে সেবা প্রতিষ্ঠান তারা বলছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা বলছেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে নজরে রাখতে হবে, সনাতনী ভাবনা বাড়াতে হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে সনাতনী ভাবনা, তার মানে সীমান্তবর্তী জেলায় খানিকটা কমতি পড়ছে, সেখানে বাড়াতে হবে। এবং বিশেষ করে আমি উল্লেখ করি মালদা, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গ, যার মধ্যে মুর্শিদাবাদে সুতি ধুলিয়ান সহ একাধিক ঘটনা ঘটেছে। কেন দরকার? আজকে মুর্শিদাবাদ নিয়ে গতকাল রিপোর্ট বেরিয়েছে, সেখানে বলেছে জমি জায়গার ডিস্টারবেন্স ছিল, খুব প্ল্যান মাফিক মসজিদে অ্যাটাক হয়েছে, এই গুজব রটিয়ে দিয়ে 2 জনকে কুপিয়ে হত্যা করলো। কেন দরকার? এবং খুব অর্গানাইজড হয়েছে। আমি বলছি র্যাডিক্যালসরা খুব অর্গানাইজড হয়েছে, বর্ডার এরিয়াগুলোয় তাদের জনসংখ্যা বৃদ্ধি করছে, তাদের একদম এটা নিয়ে কোনো রাজনীতির দরকার নেই, তাদের করছে। সুতরাং সেই এলাকায় যদি আমাদের জাতীয়তাবাদী চিন্তাধারার লোকজন বেশি না থাকে, তাহলে আমাদের রাজ্যটাও হাতছাড়া হয়ে যাবে। এবং এটা বাস্তব না, জাতীয়তাবাদী একটা বিষয়, সনাতনী কিন্তু আরেকটা বিষয়। আমি বলছি জাতীয়তাবাদী লোকজন থাকা মানে ধরে নিতে হবে যারা মুসলিম রয়েছেন তারা প্রত্যেকে জাতির বিরোধী। না, আমি সীমান্তবর্তী এলাকা মুসলমান বলিনি, কিন্তু আমি এই কারণে আপনি বলেন জাতীয়তাবাদী সনাতনী ভাবনা। ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবাংলাবাসী হিসাবে কংগ্রেস, সিপিএম যারা আছে এখানে সবাই লিখবে যেখানে হিন্দু সংখ্যা কমেছে সেই দেশে সেই জায়গায় কিন্তু বিরোধিতা শুরু হয়েছে, সেই জায়গাটাই কিন্তু আমাদের থেকে সরে যাওয়ার চিন্তা হয়েছে, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্নভাবে করা হয়েছে। এই জন্য সনাতনী চিন্তা ভাবনার প্রয়োজন আছে। সে কাশ্মীর বলো আর মুর্শিদাবাদের আজকের ঘটনা বলো, বাংলাদেশ বলো আর পাকিস্তান। আপনি আপনার যুক্তিতে একদম ঠিক, তবে এর মধ্যে একটা জায়গা মনিদা একটু কম আলোচনা করলেন, সেটা হচ্ছে যে কেন্দ্রীয়, পরের রাউন্ডে অবশ্য আমি আসবো, যে এই যে এটা একটা ভীষণ একটা অস্পষ্ট ধারণা, এই বর্ণরা যখনই ভোট প্রচারে বেরোবে বলবে কেন্দ্র কিছু, মানে যে কোনো নেতা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের ভোট প্রচার করছে আর কেন্দ্রের বঞ্চনার কথা বলেনি, হতেই পারে না।
হতেই পারে না, আমি লিখে দিচ্ছি। 21শে জুলাইয়ের মঞ্চে আপনি দেখবেন দলের যারা শীর্ষ স্তরের নেতা বলবেন, তারাও বলবেন কেন্দ্রে বঞ্চনা, আবার তারা এটাও বলবেন আমাদের কেন্দ্রের টাকা লাগবে না, কিন্তু আবার বলবেন আমাদের দরকার। আমি তো টাকা কত দিয়েছি সেটা ডেটা দিয়ে শুরু করলাম। না দেখুন, কেন্দ্র সরকার হিসাবে এটা কেন্দ্র সরকার দিতে বাধ্য, এটা বিজেপি দেয়নি। না, আমি বর্ণর কাছে আসবো, একটা বিরতি নিয়ে বর্ণ একেবারে এর উত্তরটা দেবে। এবার বিজেপি যেটা করছে, এই দপ্তরের মন্ত্রীদেরকে নিয়ে এসে ভুল ভাঙানোর পরিকল্পনা, তারা কিভাবে মানুষকে বোঝাবেন বা কি করবেন সেটা একটা ব্লু প্রিন্টের মধ্যে রয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে 11 বছরের সাফল্যের খতিয়ান প্রচার। এই খতিয়ান তো রাজ্যে একাধিক জায়গায় ইমপ্লিমেন্ট হয়নি। আপনি যদি আয়ুষ্মান ভারত ধরো, এই রাজ্যে আয়ুষ্মান ভারত ইমপ্লিমেন্ট হয়নি। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটাকে হয়তো বা রাজ্য সড়ক যোজনা বলে চালানো হয়েছে বলে বিজেপির অভিযোগ, এটা অভিযোগ, আমি বলছি না হয়েছে কিনা, তুমি বলবে সেটা। এই অজুহাতের টাকা বন্ধ হয়ে গেছে রাস্তার। এখন এগুলোকে মানুষকে বোঝানো হবে। আমি আসবো বর্ণ কি উত্তর দিচ্ছে তৃণমূলের ছাত্রনেতা, কি বলছে বর্ণ আমরা শুনবো বর্মনের কাছ থেকে। এবং এর মধ্যে এই যে কংগ্রেস ভারতের ইতিহাসকে বিকৃত করেছে বলে একটা হালকা আভাস মনিদা দিয়ে গেলেন, স্টুডিওর দরজার কাছে দাঁড়িয়ে কটমট দৃষ্টিতে কংগ্রেসের লিপিকা ঘোষ এই পুরো জিনিসটা শুনলেন। কি উত্তর দেবেন তিনি, সময় বলবে। প্রথমেই পরিচয় করে দেব, জাতীয় কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। লিপিকাদিকে স্বাগত। আমি ছাত্রনেতা তৃণমূলের বর্ণর কাছে যাব, বর্ণ অনেকক্ষণ শুনেছে, উত্তর দেবে, কিন্তু তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য রাজ্যে এসে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন রাজনৈতিক কারণের জন্য নয়, নিরাপত্তার স্বার্থে বাংলা দখল প্রয়োজন। কি বলেছেন অমিত শাহ একবার চট করে শুনিয়ে নিই, তারপরে আমি বর্ণর কাছে যেতে বর্ণর বলতেও সুবিধা হবে। শুনুন। बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव, क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। पूरा देश चाहता है कि यहां देशभक्तों की सरकार बने, तुष्टीकरण वालों की सरकार न बने। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার হতে পারে, কারণ আমরা মাল্টি পার্টি সিস্টেমে চলি। বর্ণর কাছে যাব। বর্ণ, এবার তো একটা বড় প্রশ্ন উঠে গেল যে জাতীয়তাবাদী সরকার, এই সরকার প্রয়োজন, মানে জাতীয়তাবাদী সরকার হচ্ছে বিজেপি সরকার, বাদবাকিরা জাতীয়তাবাদী নয়, এরকম একটা প্রচার করে সীমানাবর্তী এলাকা রাজনৈতিক কারণের জন্য নয়, নিরাপত্তার স্বার্থে বাংলা বিজেপির প্রয়োজন। বর্ণ কি ব্যাখ্যা করবে? প্রথমে বলি, হ্যাঁ, জাতীয়তা কথার মানে হচ্ছে যা কিছু জাতে সেটাই জাতীয়, যা কিছু দেশে তা সেটা হচ্ছে রাষ্ট্রীয়। তো আমাদের মাননীয় অমিত শাহজি বললেন, উনি বেসিক্যালি ওনার যে ক্রেডিবিলিটি নেই দপ্তরগুলো সামলাবার, সেটা উনি পরিষ্কার করে বললেন। বলল মমতা ব্যানার্জি নাকি দেশের সুরক্ষার বিপরীতে কাজ করছে, তাই জন্যে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আনতে হবে যাতে দেশের সুরক্ষাকে সুরক্ষিত করা যায়। পশ্চিমবঙ্গে সাথে বাংলাদেশ যে বর্ডারটা শেয়ার করে সেটা প্রায় 2200 কিলোমিটার, কম বেশি, কিছু ওপর নিচ। হ্যাঁ, তো সেই বর্ডারে দায়িত্বে পুরোটাই বিএসএফ সিআইএসএফ। কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে আইন এনে বর্ডারের 15 কিলোমিটার রেডিয়াস ছিল ওনাদের আন্ডারে, সেটা 50 কিলোমিটার করেছে। নানা রকম স্টেপ নেওয়ার পরেও যদি বলে যে বর্ডারের দায়িত্ব কোনো স্টেটের, সেটা ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও হেসে উঠবে। উনি ওনার কাজ, আচ্ছা আমি নয় বাংলা ধরলাম, নয় বাংলায় নয় মমতা ব্যানার্জির সরকার আছে, তৃণমূলের সরকার আছে, বিজেপির বিরোধী সরকার আছে। আজকে কি করে কাশ্মীরে ওরকমভাবে জঙ্গিরা ঢুকে পড়ছে, ত্রিপুরা থেকে দেখা যাচ্ছে জঙ্গিরা ঢুকে পড়ছে। এবারে সেই রাজ্য থেকে আমাদের রাজ্যে আসার মধ্যে ইন্টারস্টেট তো এরকম কোনো স্ক্রিনিংয়ের কোনো ব্যবস্থা নেই বা নিয়ম নেই যে আমরা স্ক্যান করে লোকে ঢোকাবো। ভোটের আগে আমরা দেখেছি বিহার, উত্তরপ্রদেশ, এই সব জায়গা থেকে কি করে এরকম অস্ত্র এসছে, একাধিক ধরা পড়েছে, টাকা এসছে, ধরা পড়েছে। তো আমি বলতে চাইছি উনি ওনার ব্যর্থতাটাই তুলে ধরলেন এই বক্তৃতার মাধ্যমে, আর কিচ্ছু করলেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি মণিকাঞ্চনদা বলছিলেন যে সনাতনী সাধু ইত্যাদি প্রবৃত্তি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, লক্ষ কণ্ঠেই নাকি লোক করতে হয়নি। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে যারা গীতা মানে, যারা গীতা বোঝে, তারা রোজ গীতা পাঠ করে। এবং এই 5 লক্ষ কেন, কোটি কণ্ঠে গীতা পাঠ ব্যক্তিরা নিজেদের ভাবে করে, এই লোক দেখানোটা করে না। এবং
এই গীতা পাঠ নিয়ে কোনো কিছু বলার নেই। গীতা পাঠ একটি ধর্মীয় ব্যাপার হতে পারে, গীতা পাঠ তো ভালো জিনিস, সেটাকে রাজনীতিতে আনা হচ্ছে মণিকাঞ্চন দাদের দলের নীতি, এবং এই ধর্মকে সামনে রেখেই রাজনীতি করা ওদের প্রচলন, সেটা হয়েছে, এখানে কিছু বলবো না। খালি আমি বলতে চাইবো এই যে সনাতনী সাধুদেরকে নিয়ে কিছু একটা মিছিল করবে মনে আপনি বলছিলেন, 2020 পালগড় মব লিঞ্চিং এর কথা মনে পড়লো, সাধুকে পিটিয়ে মেরেছিল মহারাষ্ট্রে, তার উত্তর এখনো পাইনি, তার বিচার এখনো পাইনি। পালঘর তার বিচার এখনো পাওয়া যায়নি। আগে সাধুদের নিরাপত্তা নিশ্চিন্ত করুক দেশের কেন্দ্রীয় সরকার, তারপরে সাধুদেরকে রাস্তায় নেওয়া হবে। মণিকাঞ্চন দা আরেকটি কথা বললেন, অপারেশন সিন্দুর। দেখুন, অপারেশন সিন্দুর দেশের স্বার্থে একটি ঘটা বিষয়, সেখানে কোনো রাজনীতির ঊর্ধ্বে ওঠে সর্বদল, জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে ওঠে সব দল নিজেদের রাজনৈতিক প্রেফারেন্সকে সাইডে রেখে দেশের স্বার্থে এক হয়েছে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, দেশের প্রধানমন্ত্রী, সে সবার প্রধানমন্ত্রী, আমার থেকে পছন্দ হতে পারে বা না হতে পারে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এই সময়, যে সময় বিদেশে দেশের একাধিক এমপি সবাই এক হয়ে দেশের কথা বলছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী দেশে ঘুরে ঘুরে, বিহার বাংলা ঘুরে ঘুরে রাজনৈতিক প্রচার চালাচ্ছে। খুবই দুঃখের, খুবই আশাহত করে। আমি দেখুন, আমরা দেশবাসী, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, মাল্টি পার্টি তে বিশ্বাস রাখা, একাধিক পার্টি আমাদের সংসদীয় গণতন্ত্রে থাকবে, সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু দেশের সর্বাধিক অভিভাবক যদি এরকম রাজনীতি করে এরকম মুহূর্তে, সেটা খুব বেদনাদায়ক। দ্বিতীয় কথা, উনি বলছিলেন এনডিএ ইউপিএর সময় কত টাকা পেয়েছে পশ্চিমবঙ্গে, এনডিএর সময় কত টাকা পেয়েছে। আমি বলতে চাই মণিকাঞ্চন দা একটু বলুক, জিএসটি বাবদ, বাদবাকি জিএসটি, এক্সাইজ, নানা রকম যা কিছু আছে, এই বাবদ কত টাকা নিয়ে গেছে, কত টাকা দিয়েছে, সেটা যেরকম একটা পার্ট, ওনাকে আর একটা পার্ট অফ দি বলতে হবে, দ্য আদার পার্ট অফ দ্য কয়েন, কত টাকা নিয়ে গেছে, কত টাকা সেন্ট্রালের কাছে গেছে। আমরা জানি জিএসটির একটা 50% পার্ট বিলংস টু দি সেন্ট্রাল অ্যান্ড 50% পার্ট বিলংস টু দি স্টেট। এবারে সেই স্টেটের টাকাগুলো কেন দেওয়া হয়নি, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ বলি। আমাদের পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি যোজনা বলে একটি স্কিম আছে, সেই স্কিমটায়, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে, সেই স্কিমটায় 60% টাকা দেয় হচ্ছে সেন্ট্রাল, 40% টাকা দেয় হচ্ছে স্টেট, এবং তারপরে জমিটাও দেয় স্টেট। তো আপনি ধরতেই পারেন 50% অর মোর দ্যান 50% স্টেক হোল্ডার ইজ স্টেট অলসো। সেখানে স্টেট কিন্তু এটাকে মমতা ব্যানার্জির বাড়ি বা মুখ্যমন্ত্রীর বাড়ি বা তৃণমূলের বাড়ি বলে না, সেখানে বলে বাংলার বাড়ি, এই রাজ্যকে রিপ্রেজেন্ট করে করে, আর ওনারা বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। কেন আমরা খালি প্রধানমন্ত্রীর নাম দিয়ে হবে? আমরা তো আমাদের ব্যক্তি নামে করছি না, আমরা রাজ্যের নামে বলছি বাংলার বাড়ি। দ্বিতীয় কথা, আপনি এক্ষুনি বললেন আরেকটি কথা, যে পশ্চিমবঙ্গে নানা রকম কেন্দ্রীয় মন্ত্রীরা আসবে এবং তাদের দপ্তরের যে স্কিম, সেই স্কিম যে হয় কথা বলবে, এখানে তো লোকে জানতেই পারে না। তার একটা আপনি উদাহরণ দিলেন আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত আপনার বাড়িতে, প্রথম কথা 16 থেকে 59 বছর বয়সী কেউ পাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার বাড়িতে এসি, ফ্রিজ, আপনি জানুন নিয়মটা, আপনি দেখে নিন, এখন ইউটিউব, গুগল আছে, আপনি গুগলে দেখে নিন, আপনি জেনে নিন, আপনার সময় বলবেন। আপনার বাড়িতে এসি থাকলে পাবেন না, আপনার বাড়িতে ফ্রিজ থাকলে পাবেন না, গাড়ি থাকলে পাবেন না, এরকম নানা প্যারামিটার্স আছে। আপনার 2 কামরার বেশি রুম হলে আপনার বাড়িতে পাবেন না, এরকম নানা প্যারামিটার্স আছে। সেখানে আমাদের স্বাস্থ্যসাথী কিন্তু এই সব প্যারামিটার্সে দেখে না, সবাই পায়, দরকারে যারা দরকার তারা সবাই পাবে। তাই জন্যে এই সেন্ট্রালের স্কিম, আর আমি আপনাকে বলছি, এরা বেটি বাঁচাও বেটি পড়াও অ্যাডভার্টাইজমেন্টে যত না খরচা করেছে, প্রজেক্টে অত পয়সা খরচা করেনি। এদের স্কিম, না আমি কি বলতে চাইছি, এনাদের মোদিবাবু কিন্তু পুরোটাই পিআরে টিকে আছেন। ওনার অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিটা খুব স্ট্রং এবং খুব ইন্টেলিজেন্ট, ওনারা সেইটাকে কাজে লাগিয়ে প্রতিবার পাওয়ারে আসে। কিন্তু মমতা ব্যানার্জি হচ্ছে তার স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করে তৃণমূল স্তরে পৌঁছে দিয়ে মানুষকে বেনিফিট দেয়, এবং সেই বেনিফিটের জন্য আমাদের সরকার আছে। একটা ছোট্ট কথা বলি, এই যে কেন্দ্র রাজ্য যে পরিকাঠামো বা যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাতে ঝন্টুদা আরো ভালো বলতে পারবেন। আমি আর 2-3টে পয়েন্ট আছে যেগুলো বলেছিল, একটু না বললে হবে না প্লিজ। না, আমি সবাইকে একটু নিয়ে নি, তুমি তো অনেকক্ষণ বললে। না, আমাকে প্রায় 13 মিনিট কাউন্টার বলেছে, আমাকে তো সেই পয়েন্টগুলো বলতে হবে। উত্তর আমি এই পয়েন্টগুলো বলার জন্য ব্যাপার হচ্ছে, একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে গৃহীত
গৃহীত হয়নি বর্ণ এই কারণের জন্য যে কেন্দ্র সরকার একটা পার্সেন্টেজ দিচ্ছে, রাজ্য সরকার পার্সেন্টেজ দিচ্ছে। তাহলে সেই প্রকল্পের নাম কেন কেন্দ্রীয় প্রকল্প হবে, সেটাকে কেন বাংলা করা হবে না? এটা মুখ্যমন্ত্রী নিজে মঞ্চে বর্ণ বলেছেন যে যদি আমাকেই টাকা দিতে হয় 40%, আমি আমার নামে, এই যে আজকে তুমি বাংলার বাড়ির কথা বললে, 1,20,000 টাকা মাত্র একটা বাড়ি তৈরি করবার জন্যই বাংলা প্রকল্পে দেওয়া হচ্ছে। এই টাকাটা মাত্র, আমি বলছি বাড়ির স্বার্থে, বাড়ি তৈরির স্বার্থে। টাকাটা অল্প নয়, 1,20,000 টাকা, অনেক টাকা একটা সরকারি প্রকল্পে মানুষ পাচ্ছেন। কিন্তু এতে দিয়ে কি বাড়ি সম্ভব? এটা তো রাজ্য সরকার নিজের ইনিশিয়েটিভ নিয়ে দিচ্ছেন। কেন কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে একটা আবাস যোজনায় 3 থেকে 3.5 লাখ টাকা মানুষ পাচ্ছে না বর্ণ? তুমি সেটা আগে দেখো। মানুষ তো সাফারার হচ্ছে। কেন্দ্র রাজ্য যখন অ্যাকুমুলেট হয়ে করছে, তারা 3.5 লক্ষ টাকা মতো করে পেত। এখন বাংলা আবাস যোজনা হয়েছে, ডেফিনেটলি ঠিক, বর্ণ যে দাবি করলো পুরো ঠিক। মমতা ব্যানার্জির ঘোষণা মতো বহু মানুষ এই প্রকল্পের অংশ পাচ্ছে। দেখুন আমি আপনাকে এই কথা বলি, এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একটা মনিতার এই কথাটা আমি ইয়ে করি যে আমি আপনাকে বলছি, আমি আপনাকে কেন্দ্র টাকা টাকাটা নিয়ে গেছে, আপনি কি এগ্রি করেন না? না না, আমি কোনো দলের নাম করছি না। আমি যেটা বললাম, মনিদার কথাটা আপনি যখন অ্যাকনলেজ করছেন, আপনি বলুন সরকার এখান থেকে, আমি আপনাকে বলছি তো, প্লিজ লিসেন টু মি হোয়াট আই এম সেইং। আমি বলছি আমাদের রাজ্য থেকে জিএসটি, এক্সাইজ ইত্যাদি প্রভৃতি যে টাকাটা কেন্দ্রে গেছে, সেটা কি আপনি অস্বীকার করছেন? তাহলে এটা তো সিস্টেম, তাহলে যাবেই, তাহলে নো এবং সেই অনুযায়ী কেন্দ্র টাকা দেবে, এটাও স্বাভাবিক। আমি বলছি নো ওয়ান হ্যাজ ডান এনি তোমার পক্ষে বলছি নয়, বিজেপির ফেভারে তো বলছি না। এখানে আবার তুমি জিএসটি পে করেছো রাজ্যকে, কেন্দ্র সরকার টাকা দিতে, স্বাভাবিক প্রক্রিয়া। না না, আমি আপনাকে বলছি দেখুন, বিষয় না। আমি একটি কথা বলছি দেখুন, আজকে কেন্দ্র সরকার একতরফা ভাবে তাদের প্রচার করবে এবং সবকিছুতে রাজনৈতিক ফায়দা দেখবে, রাজনৈতিক মোটিভ দেখে কাজ করবে, সেটা তো অন্য। দেখুন আমাদের সরকার ঠিক আছে, সরকারের পেছনে রাজনীতি দল থাকে, সেটা সব দলেই, সব রাজ্যেই থাকে, সব দেশেই থাকে। তুমি একতরফা তুমি রাজনৈতিক ফায়দা তুলে নিয়ে চলে যাবে, এবং সেটা আমাদেরও সেখানে স্টেক আছে, রক্তঘাম অর্জিত অর্থ সেখানে আছে এই রাজ্যেরও, সেটা কেন তুমি অ্যাকনলেজ করবে না? তুমি নিজেকে নাম দাও, তুমি নিজের প্রচার করতে পারো, তাতে কোনো আপত্তি নেই। তুমি আমার কোনো প্রচার হতে দেবে না, সেটা কি করে হতে পারে? হাউ ক্যান ইউ স্টপ ইট? বেশ, এই কারণ কি যুক্তি আছে তার অবশ্যই বলবো, কিন্তু এর আগে এই যে গীতা পাঠের অনুষ্ঠান, একে বিজেপি ডিভিডেন্ড করবার চেষ্টা করছে, পরিষ্কার বর্ণ বলেছে, বা সনাতনী সাধু যাত্রা বা সনাতন চেতনা লাস্টবার যে যিনি ওই হাইয়েস্ট প্রিস্ট অফ দিস কান্ট্রি, কি বলে ওনাদেরকে, কি বলে মণিকাঞ্চন দা, আমি বাংলা টার্মটা ভুলে যাচ্ছি। এনিওয়েজ, চারজন আছেন হাইয়েস্ট প্রিস্ট। ও আচ্ছা, লাস্টবার একটা গীতা লক্ষ্য শঙ্করাচার্য, কারেক্ট। গত বছর বা তার আগে কিছু বছর দেড়েকের মধ্যে একটি লক্ষ্যকণ্ঠী গীতা পাঠ আয়োজন হয়েছিল। সেখানে কিন্তু যে শঙ্করাচার্য এসে গীতা পাঠ করেছিল, সেই শঙ্করাচার্যই কিন্তু রাম মন্দির উদ্বোধনে যায়নি, এই বলে যে প্রধানমন্ত্রীর কোনো অথরিটি নেই রাম মন্দির উদ্বোধন করার, তার কোনো যোগ্যতা নেই। এটা যাদের যোগ্যতা আছে তাদেরকে রাখা হয়নি। তাই জন্য আমি আরেকটা কথা বলে দিচ্ছি, তাই জন্য এরা সবসময় এক ধরনের জিনিসকে দেখি ডিভিডেন্ড নিতে চায়, কিন্তু ভেতরের লোকজন এদের এগেনস্টে। না, আমি তো আমার কথা কোট করছি না, আমি আপনাকে রেফারেন্স দিয়ে যার কথা কোট করছি সে রাস্তায় চলা কোনো সাধারণ জনগণ না, একদম নয়। আমি বলতে চাইছি এরা সবসময় ধর্মকে নিয়ে রাজনীতি করে, না হলে ভাবুন তো এরা বলে কি করে সোফিয়া কুরেশি জঙ্গিদের বোন। আপনি ভাবুন তো, এরা বলছে মনোয়ার লাল ধাক্কার, মনোয়ার লাল ধাক্কার মহিলাদের সাথে কি করছে হাইওয়েতে দেখুন। না, একদম আমরা ভাই হিন্দু, গর্ব করে বলে হিন্দু, ওই মাথায় টুপি পরে, মাথায় টুপি পরে ইফতার পার্টিতে যাই। আচ্ছা, এই করতে দিন না, এখানে আমরা যাব না, এই তর্কাতর্কিতে যাব না, এই তর্কাতর্কিতে যাব না, এই তর্কাতর্কিতে যাব না। ধর্মীয় মনিদা বর্ণ, আমি একটু লিপিকাদির কাছে যাব, আস্তে এখনো ঝন্টুদা বলেনি, প্লিজ দুজন বলে কি করে হবে? লিপিকাদির কাছে যাব। লিপিকাদি একটু আগে যেটা বর্ণ বলছিল যে অন্যের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মের কোনো অনুষ্ঠান, তার থেকে বিজেপি ডিভিডেন্ড নেবে বা ভোট বাক্স বাড়ানোর চেষ্টা করবে। আমার কথা এই যে 21শে জুলাই
শহীদ দিবসের অনুষ্ঠান, এটাও কংগ্রেস দাবি করতে পারে যেটা আমাদের অনুষ্ঠান, তাহলে এটা নিয়ে কেন তৃণমূল তার ডিভিডেন্ড বাড়ানোর চেষ্টা করবে? লিপিকা দি কি মনে হয়? বলার পর না আমি আসবো, হ্যাঁ উনি বলুন, ঝন্টুদা বলুন, তারপর আবার আমি আসবো রাউন্ডে। ডিভিডেন্ড তো বাড়ায়, ডিভিডেন্ড তো তারাও 21শে জুলাইকে নিয়ে বাড়ায়, এবং ওই দিন মঞ্চটা আর শহীদদের মঞ্চ থাকে না, ওই দিন পার্টিতে কে কে জয়েন করবে তার একটা মঞ্চ হয়, মানে সবাইকে নিয়ে এসে ওই দিন বহু জয়েনিং। লোককে আমি বলতে শুনেছি যে এটা পাগলু ডান্সের। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা যেটা আমি তার আগে মনিদার সম্পর্কে বলবো, যে আপনি একটু আগে উনি বললেন যে কংগ্রেস নাকি দু কলম ইংরাজি বলতে পারলে ইয়ে হয়। আপনি কিন্তু যতক্ষণ বক্তব্য রেখেছেন তার মধ্যে পুরোটা বাংলায় বলতে পারেননি। আপনি বেশ কিছু অর্গানাইজড, রেস্ট্রিক্টেড, র্যালি এরকম অনেক শব্দ ইংরাজি ব্যবহার করেছেন। আর একটা কথা বলবো আপনাকে, এইগুলো একটু শুধরে নিলে ভালো হয়। আমার মনে হয় বলবেন যখন, তখন আপনি যখন হিন্দু বলে বাংলা বলে এত কিছু বলছেন, সেটা 400 থেকে 99 এসে গেছে, নিজে শুধরানোর কথা বলছেন। ওটা নিয়ে কোনো কথা না। আপনি কি ছিলেন 400 থেকে 99 2014 আগে কি ছিলেন? এটা বলতে দিন। 2014 আগে ওরকম ভাবে বলছে কেন? না, 2014 আগে কি ছিলেন? 2014 আগে কি ছিলেন? এরকম বলতে দিন। আচ্ছা, সংখ্যা তত্ত্বটা কিচ্ছু নয়। তৃণমূলের একসময় একজন সাংসদ সংসদে ছিলেন, দ্বিতীয়ত যদি কংগ্রেসের সময়ে ইতিহাস যদি এতই মিথ্যাচারণ করে থাকে, আপনারা ইতিহাস বদলালেন। আপনার যা আমরা এখানে যারা রয়েছি বর্ণর কথা বলছি না, আমরা তো আমাদের যথেষ্ট বয়স হয়েছে। আপনি কংগ্রেসের টাইমে পড়াশোনা করেছেন, সার্টিফিকেট গুলো আগে এসে অন ক্যামেরা ছিঁড়ে ফেলুন, সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেলুন যে আমরা ভুলভাল পড়াশোনা করেছি, কংগ্রেসের আমলে ভুল পড়েছি। সে তো আমার আমরা সার্টিফিকেট সব ভুল করা ছিঁড়ে ফেলুন। লতিকা দি, লিপিকা দি, ইতিহাসের কোনো লিপিকা দি, কারণ আপনারা কি লিপিকা দি, করেন সেটা বলুন দিদি ভাই। এরকম ভাবে মধ্যখানে বললে হয় না। মাঝখানে বলবেন এরকম না, দাদা। মধ্যখানে বললে হয় না। দাদা, ওকে মনিদা, বলতে দেওয়া। আমি লিপিকা দিকে জিজ্ঞেস করি। লিপিকা দি, একটা অভিযোগ যেটা আসে, এই যে মুঘল সাম্রাজ্যের সময়কার ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলনের যে ইতিহাস, একে কংগ্রেস তার মতন করে ব্যাখ্যা করে। এটা অনেকে কেন আমি বলছে যে মোগল আমলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মোগলরা অত্যাচার করেছে। হ্যাঁ, সেগুলো দেখানো হয়েছে, সেগুলো আমরা পড়িনি না, সেই সময় দেখা যাচ্ছে যে তারা যে ইতিহাস তৈরি করেছিল, মানে ধরুন বাবর নামা বা আকবর নামায়, তারা ভারতের যে ব্যাখ্যা করেছে তাদের মতন করে করেছে, তাদের মতন করে। এতে কি হচ্ছে, যেটা অনেকে বলছেন যে ভারতের যে পুরনো ইতিহাস, মানে মোগল আমলের আগে আমি বলছি, সেই ইতিহাসটা উপেক্ষিত থেকে গেছে। আমি এর কন্টেন্ট তোমার থেকে আমি জানতে চাইছি। একদমই আমার মনে হয় এটা ভুল কথা, কারণ ওই সময় ইতিহাস তার আগে কি, মানে ভারতের ইতিহাস তো আজ থেকে মাত্র 500 বছরের নয়, আমরা পড়েছি। তো কে বললো যে ইতিহাস বদলে ফেলা হয়েছে? কংগ্রেসের টাইমে ওই ইতিহাসকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, আমরা পড়িনি। আচ্ছা, তার আগের ইতিহাস আমরা পড়িনি, স্বাধীনতার আগের ইতিহাস, মোগলের আগের ইতিহাস আমরা পড়িনি। তাহলে এই যে মিথ্যা, এটা কিছুই না। আসলে হলো কংগ্রেস যা করেছে সবটাই ভুল, এটা প্রমাণ করতে হবে। এটা কিন্তু অটল বিহারী বাজপেয়ীজি বলেননি, তার সময় কেউ বলেনি এই কথা যে কংগ্রেস ভুল করেছে। এটা স্পেশালি মোদিজির টাইমে এদের একটা হলো বিজেপির, যে যা করেছে কংগ্রেস সবটাই ভুল। 14 পরে, একদম 14 পরে এরা অস্বীকারই তো করে না। এদের কোনোদিনও মুখে কোনোদিনও অটল বিহারী বাজপেয়ীজির নাম শুনেছো? এরা কখনো বলে না। এরা সবসময় এরা মনেই করে মোদি থেকে শুরু, এরা মনে করে বিজেপি শুরুই হয়েছে মোদি থেকে। আরে দেখান স্বাধীনতার ইতিহাসে আপনাদের অবদান দেখান, তারপরে এত বছর হয়ে গেছে দেশের ইতিহাসে অবদান দেখান। ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, এই যে তার্কিক আলোচনা, তার মধ্যে কোথাও যেন হারিয়ে গেল এই দুটো রাজনৈতিক দলের এবারকার মোটামুটি ভাবে প্ল্যান করে মাঠে নামার যে জায়গাটা, সেটা এর মধ্যে একটু বাস্তব ক্ষেত্রে আমরা কোথাও এই ইতিহাস, তত্ত্ব, তাত্ত্বিক, ধর্ম, সনাতন এসব নিয়ে আলোচনা করতে গিয়ে সাধারণ মানুষের ডিমান্ডগুলো থেকে দূরে সরে আসি। এই যে আজকে কিছুক্ষণ আগে স্বাস্থ্যসাথী নিয়ে বর্ণ দাবি করছিল। আচ্ছা, এই ঘটনা তো গতবার করোনার সময় বা তারপরে বহুবার হয়েছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা অনেকে পাননি, বহু হাসপাতাল প্রচ্ছন্ন উপেক্ষা করেছে। ডেফিনেটলি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে শাসিয়েছেন, লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছেন, কিন্তু আজও স্বাস্থ্যসাথী থাকা মানে মানুষ কি তার স্বাস্থ্য পরিষেবার জন্য 100% অ্যাসিওর্ড? মানে এই যে প্রকল্পগুলো, এগুলো কি সত্যি সম্পূর্ণ অ্যাসিওরেন্স দেয় নাকি প্রচার একটা? না, প্রথম কথা দেবাশিস শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, একদম পরিষ্কার শোনা যাচ্ছে ঝন্টুদা। মিসকনসেপশন আলোচনা হলো। আমি মিসকনসেপশন কেন বলছি, যে রাজ্য আমরা কনফিডেন্স স্ট্রাকচারে বিলংস করি। এবার প্রশ্নটা হচ্ছে, স্বাস্থ্যসাথী যদি রাজ্যে চালু থাকে, তাহলে আমার কি সেই অধিকারটা আইনত নেই যে আমি কেন্দ্রের পারবো না?
আমি কেন বলছি, উড়িষ্যায় বিগত সরকারের সময় বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা ছিল, তেলেঙ্গানায় স্বাস্থ্য সেবা প্রকল্প ছিল। আচ্ছা, যোজনা ছিল। ঝন্টুদা অডিওতে সমস্যা হচ্ছে, ঝন্টুদা অডিওতে একটু সমস্যা হচ্ছে। এবার একদম পরিষ্কার আসছে, একদম পরিষ্কার আসছে, হ্যালো, একদম পরিষ্কার আসছে। হ্যাঁ, তোমার এখানে আরোগ্য সাথী ছিল, চিরঞ্জীবী ছিল, কিংবা তুমি তাকিয়ে দেখো বিভিন্ন অন্যান্য রাজ্যে নিজস্ব প্রকল্পগুলো ছিল দেবাশিস, তারপরেও তারা কিন্তু আয়ুষ্মানটা নিয়েছে। অর্থাৎ আয়ুষ্মান কেন্দ্রের কোনো প্রকল্প যদি আমি নিতে চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আর্টিকেল 19 অনুযায়ী, তাহলে রাজ্য তার বাধা হতে পারে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে, কেন্দ্র যদি 50% বেশি কন্ট্রিবিউশন করে, তাহলে সংবিধান প্রদত্ত আইন অনুযায়ী 131 ধারায় স্পষ্ট লেখা আছে কেন্দ্র নাম দিতে পারবে ওটার। এটা আমার তোমার আইন নয়, এই সরকারের সময়কার আইন নয় দেবাশিস, এটা বিগত সরকারের সময় আইন। যেমন ইন্দিরা আবাস যোজনা ছিল, তুমি জানো ইন্দিরা আবাস যোজনা, যেটা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে, সেটাতে কন্ট্রিবিউটর ভারত সরকার ছিল 60 টাকা, 100 টাকায়, আর 40 টাকা ছিল স্টেট গভর্নমেন্টের। ইন্দিরা আবাস যোজনা সেন্ট্রালের নামটা ছিল, আমি এটা বিরোধিতা করতে পারি না, আইন আছে। একইভাবে রাজ্য যদি বেশি কন্ট্রিবিউট করে কোথাও, তাহলে রাজ্যের নাম দিবে। আচ্ছা দেবাশিস, তুমি জানো ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে কলকাতার মেট্রো প্রজেক্টে কোনো টাকা স্টেট গভর্নমেন্ট কন্ট্রিবিউশন করছে না, অথচ জমি দিচ্ছে না, টোটাল সেন্ট্রাল টাকা দিচ্ছে। অথচ যে কটা মেট্রোপলিটন সিটিতে মেট্রো সার্ভিস হচ্ছে, তাতে স্টেট এবং সেন্ট্রালের ইকুয়াল কন্ট্রিবিউশন আছে, রাজ্য টাকাও দিচ্ছে না, জমিও দিচ্ছে না। ফলে কলকাতার মেট্রো প্রজেক্ট, যেটা স্বাধীনতার সময় থেকে প্রথম প্রজেক্ট, আমরা চালু করতে পারিনি। এবার প্রশ্নটা হচ্ছে, তাতে কি লক্ষ্যপান্তে গীতা পাঠ বা ধর্মীয় বাইনারি কাজ করে প্রধান বিরোধী দল সংখ্যা বাড়াতে পারবে? আমি তোমায় স্পষ্ট বলি, প্রধানমন্ত্রী কিন্তু আলিপুরদুয়ারে এসে রাজ্য বিজেপিকে বার্তা দিয়ে গেছে যে ধর্মীয় পোলারাইজেশনের বাইরে বেরোন, আপনারা তৃণমূলের 5টা পয়েন্টে তিনি বেঁধে দিয়ে বলেছেন তৃণমূলের ব্যর্থতা, দুর্নীতিগুলো নিয়ে কাজ করুন, দুর্নীতিগুলো নিয়ে কাজ করুন। আমি আপনাকে পরিষ্কার বলছি, যদি আপনি এই ধর্মীয় বাইনারি নিয়ে কাজ করেন, মানুষের জীবন জীবিকা, মানুষের যে ছোট ছোট অসুবিধাগুলোকে তুলে না আনেন দেবাশিস, তাই কোনোভাবেই রাজ্যে বিজেপি কিন্তু, অর্থাৎ গঠনমূলক যদি বিরোধী না হতে পারে বিকল্প, এবার বলছি দেখো, এই যে আজকে 80,000-এর কাছাকাছি রাজ্যে বুথ, এই মাত্র ভোট হলে পরে, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, মিস কলের মাধ্যমে বিজেপি যে 40 লক্ষ মানে প্রাথমিক সদস্য পদ দিয়েছে, অর্থাৎ বিজেপি সক্রিয় সদস্য পদ নেই, দুটো বুথ পিছু একটা সক্রিয় সদস্য পদ দিতে পারেনি, মন্ডল শক্তি কেন্দ্র তৈরি হয়নি। যারা 2,33,27,000 ভোট পেয়েছে, তারাই মাত্র ভোট হলে কটা বুথে এজেন্ট বসাতে পারবে? প্রশ্ন হচ্ছে, ছেঁড়া ছাতায় আপনি যদি মাথা ঢাকতে চান, আমি রাজ্য বিজেপির কথা বলছি, তাহলে কিন্তু আপনার গাটা ভিজবে। কেন্দ্রের হেডমাস্টার, এই ছেঁড়া ছাতা কি ধর্মীয় ছাতা, আপনি তাই বলছেন? না না না, আচ্ছা, এটা শুধু ধর্মীয় ছাতা নয়। প্রথম কথা, এ রাজ্যের ডেমোগ্রাফিটা বুঝুক বিজেপি। এটা অসম নয়, ত্রিপুরা নয়, এখানে 3 জন ভোটার পিছু একটি সংখ্যালঘু ভোট আছে, অর্থাৎ 84টা বিধানসভা কন্ট্রোল বাই দ্য মাইনরিটিস। তাহলে এই ইনক্লুশনটাকে যদি না নিতে পারেন, অর্থাৎ তাদেরই প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, তাদের নেতা, বিজেপির নেতা মাননীয় মানে নরেন্দ্র মোদী, তিনি তো পরিষ্কার বলেছে সবকা সাথ সবকা বিকাশ। তাহলে কেন রাজ্যের প্রধান বিরোধী দল বা তাদের নেতারা মানছে না? এটা প্রশ্ন, এটা প্রশ্ন রইল মমতা ব্যানার্জির সীমাহীন দুর্নীতি, সীমাহীন স্বৈরাচারিতা, যারা অনুপ্রবেশ এবং অনুব্রতদের নিয়ে ভোটের মসনদে টিকে আছে, তাদের বিরুদ্ধে বিজেপি গঠনমূলক বিকল্প হতে পারছে না। কেন পারছে না? কেন তোমাকে এখনো পর্যন্ত এই সাংগঠনিক স্তরে বিজেপিকে অন্ধকারে হাতে বেড়াতে হচ্ছে? তুমি বলতে পারবে? শুধু গীতা পাঠ অন্য একটি ধর্মীয় হিন্দু সংগঠন নিয়ে করে তার বাইনারিতে ভোটে জেতা যাবে না দেবাশিস, সেটা কিন্তু এখানে প্রমাণিত সত্য। কারণ
ডেমোক্রেসি শক্তিশালী হয় বিরোধীদের সক্রিয় অংশগ্রহণে। আমি নিজে একজন নিরপেক্ষ লোক হিসেবে বলতে পারি, এই নাগরিক, এই পশ্চিমবঙ্গে আমার বাঁচার রাইট আছে এবং তা দিতে পারে বিরোধীরা। তৃণমূল যদি 250 সিট পায়, আগামীতে এই চ্যানেলে বসে আমি অন্তত প্রোগ্রাম করতে পারবো না। তোমাকে আমি বলে রাখি, ডেমোক্রেসির স্বার্থে আয়না হচ্ছে বিরোধী। দুর্বল আপনি বলতে বিরোধী যদি চাইছেন। এমন হয় যে ধর্ম নিয়ে উন্মাদনা তৈরি করে, একটা জিনিস আমি বুঝি, একটা বিরতি নেব। একটা জিনিস আমি বুঝি, প্রান্তিক মানুষ হ্যাঁ যে যারা বলছে কেন্দ্র বঞ্চনা করছে, তারা সকাল সন্ধ্যা যদি তাদের নেতা অভিষেককে বাঁচাতে সুপ্রিম কোর্টে যায় জনগণের ট্যাক্সের টাকায়, তারা কেন সুপ্রিম কোর্টে 130 নম্বর আর্টিকেল মেনে কেস ফাইল করছে না? অনেক রাজ্য আছে কেন্দ্রের বঞ্চনার টাকাটা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে তুলে নিয়ে এসছে, কেন যাচ্ছে না? একদম এর উত্তর বর্ণ দেবে যে কেন আদালতে যাওয়া হচ্ছে না। কারণ এই ডিএ মামলার ক্ষেত্রেও যদি আমি বলি, সেই ক্ষেত্রেও রাজ্য যাচ্ছে। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল এই এসএসসি 2016 প্যানেল নিয়ে, সেটাও রাজ্য শতপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টে গেছে। আমি জানি না বর্ণ এখন যদি হিসেব দিতে বসে, তো গত 5 বছরে কোর্টের পেছনে আর বড় বড় উকিলের পেছনে রাজ্য সরকারের কত কোটি টাকা খরচা হয়ে গেছে। এমনকি আরজি কর ইস্যুতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, একাধিক ইস্যুতে রাজ্য সরকারের যেখানে যাওয়ার কথা নয় সেখানেও তারা গেছে। ফাঁসি চেয়ে গেছে না কি চেয়ে গেছে সেটা কথা নয়, জানুন না। না পুরোটা বলুন। না কোর্টে তো গেছে। আপনি বলছেন আরজি করের বিরুদ্ধে গেছে, আর বিরুদ্ধে কি গেছে? আরে বাবা, কোর্টে তো গেছে। পুরোটা বলুন। ফাঁসি চেয়ে বলতে হবে, কোর্টে গেছে। এবং রাজ্য সরকার এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ নিয়ে রাজ্য আইনজীবী দাঁড় করায়। কোথায় ফাঁসি, কপিল সিব্বল সুপ্রিম কোর্টে গিয়ে ফাঁসি চেয়ে সওয়াল করেছিল, নাকি রাজ্যের কোথায় কোথায় হাসপাতালে সিসিটিভি নেই, লাগানো হচ্ছে, কি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি, এই সমস্ত নিয়ে সুপ্রিম কোর্টে না কেসটা শুনানি হয়নি, কেসটা শুনানি হয়েছে শিয়ালদা কোর্টে। সুপ্রিম কোর্টে অন্য ম্যাটার গেছে। আপনারা ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, ঘুরিয়ে দেবেন না। শিয়ালদা কোর্টে কি হয়েছে? শিয়ালদা কোর্টে শুধুমাত্র সঞ্জয় রায় যে একমাত্র অভিযুক্ত এবং গ্রেপ্তার বলা হচ্ছে, তার মামলাটা চলেছে। আমি বর্ণকে একটু বলে দিতে চাই, গত পরশুদিন এই মামলার গতি প্রকৃতি নিয়ে তীব্র তুলোধনা করেছে কাদম্বিনীর বাবা মা, সমস্ত তদন্তকারী। তার মধ্যে সিবিআই টাকা খেয়ে নাকি তদন্ত করে। একটা বিরতি নেব। একটা জিনিস বুঝতে পারি, এই তুতু ম্যায় ক্ষতি হয় আপনার আর আমার। একটা মানুষ বাড়ি করতে পারে না, সে 100 দিনের কাজের টাকা পায় না, তার গ্রামীণ রাস্তা হাঁটু অবধি কাদা হয়। কেন হয়? আমি করব, আমার নামে প্রকল্প হবে। আপনি রাজ্যকে তো বুঝতে হবে যে তার ক্ষমতা কতটা। কেন্দ্র যদি সাপোর্ট করে, কেন্দ্র যদি 60% শেয়ার করে, তাতে আমরা কিন্তু উন্নয়নের কাজ করতে পারি, বর্ণর অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই তুতু ম্যায় যদি করি, আখেরে কার ক্ষতি হচ্ছে? তৃণমূলের ক্ষতি হচ্ছে না, বিজেপির ক্ষতি হচ্ছে না, ওই প্রান্তিক মানুষটার ক্ষতি হচ্ছে। এটা বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেসের বিষয় নয়। সরাসরি যাবো মনিদার কাছে, হাতে সময় কম আছে, আমি বর্ণর কাছে আসতে চাই। মনিদার ছোট্ট করে সংক্ষেপে উত্তর দেবো, যেটা না দিলেই না। যে বিরোধিতা করে কি হচ্ছে, আমরা ডিএতে কোথায় পড়ে রয়েছে, অন্যান্য রাজ্য কোথায় পড়ে রয়েছে, একবার আলোচনা করব। যেটা ইউপিএ গভর্নমেন্টের সময় ছিল, সেন্টার স্টেটকে 32% দিত, এনডিএ গভর্নমেন্ট মোদি গভর্নমেন্ট আসার পর 1 লাফে 10% টাকা বাড়িয়ে দিয়েছে। এই টাকা কিন্তু এসে আসছে কেন্দ্রের, এই রাজ্যের কাছেই আসছে। নাম্বার 3 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি ইনকাম হয় আবগারি, পেট্রোলের ট্যাক্স, জিএসটি। পেট্রোলের দাম অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের থেকে 10 টাকা পার লিটারে বেশি ওয়েস্ট বেঙ্গলে। জিএসটিতে বেশি ইনকাম হয় এই রাজ্যে, কারণ এর আগে ছিল। কিন্তু এই রাজ্যে, যেটা তৃণমূল কংগ্রেস এখনও বলছে না, যে 34 বছরের বাম জামানায় আর আজকের প্রায় 15 বছর কমপ্লিট হতে গেল, প্রায় 50 বছরে আমাদের রাজ্যে কোনো বড় শিল্প ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, যেখানে উত্তরপ্রদেশে ব্রহ্মস থেকে শুরু করে মোবাইল কারখানা থেকে শুরু করে কত কিছু তৈরি হয়ে গেছে গত 10 বছরে। একটা কারখানা নিয়ে আসতে পারেনি। তুতুমেয় করুক বিরোধিতা করে, যদি এখানে উন্নতি হতো, একটা বড় কারখানা বলুক যে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করেছে, মেনে নেব। লাস্টলি বলি যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা কর্মীদের সাথে আমরা কথা বলেছি, আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে গলায় দাদা 5 ভরি সোনার হার দিয়ে লাইনে দাঁড়িয়েছে লক্ষ্মীশ্রীর টাকা নেওয়ার জন্য, তাদের তো টাকা দরকার নেই, তারা কেন টাকাটা নিচ্ছে? তৃণমূল কংগ্রেসের নেতারাই বলছে, বলে ওর টাকাটা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, কিন্তু যেহেতু দিদি দিয়ে দিয়েছে সবাই টাকা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু যদি গরিবদের হয়। লাস্টলি বলি, স্বাধীনতার যখন থেকে গ্যাস সাবসিডি হয়েছে, গ্যাস সাবসিডি সবাই ছিল। মোদির একটা আহ্বানে যারা ট্যাক্স দেয় লাখ লাখ টাকা, তারা এক কথায় গ্যাস সাবসিডি ছেড়ে দিয়েছে। তো সুতরাং যারা পাচ্ছে তার বদল উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হয়েছে। যারাদের ক্ষমতা আছে তারা কেন সাবসিডি
সাবসিডি নেবে দেশের কাছ থেকে। বেশ, এখন এই সাবসিডি বিষয়টা সেই দেখাতে অর্থে হবে। নেই। আমি বলে সাবসিডি দিচ্ছি নেই। আমি বলে দিচ্ছি হ্যাঁ। প্রথম কথা বলি, প্রথমে শুরু করে বললে 21শে জুলাই দিদি বলছিলেন 21শে জুলাই 1993 সালে যে ঘটনা ঘটেছিল সেটা মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী, তার নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল। তৎকালীন বড় বড় কংগ্রেসি নেতারা সব ঘরে বসেছিল সিপিএম এর সাথে হাত মিলিয়ে, এবং পরবর্তীকালে বাংলার জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে আসল কংগ্রেসটা মমতা ব্যানার্জিই ছিল। তাই জন্য তৃণমূল কংগ্রেস তার তৈরি করা দলের প্রতি আস্থা দেখিয়ে মানুষ যা করার করেছে। আমি একটু বলে নি, খুব ছোট্ট একটা টাইম আছে। জিনিস, হ্যাঁ, বলুন, কংগ্রেসের বলুন। কনস্টিটিউশনটা তোমার জানা নেই বোধহয়। যুব কংগ্রেস ওইভাবে কোনো প্রোগ্রাম সারা- নিতে পারে না। মাদার কংগ্রেস তাই জন্যই তো কোনো নেতারা রাস্তায় নামেনি। তোমরা এখনো পরের দিন শিয়ালদা স্টেশনে কোন নেতাদের দৌড় করেছিল জানো? পিছনে সাপোর্ট না থাকলে মনিরা কখনো বলবেন পারেন না, মাঝখানে বলবেন না, বলতে দিন, আমি বলি। এরপরে বলি, কেন ইন্দিরা আবাস যোজনার নাম চেঞ্জ করলো? নাম চেঞ্জের কথা হচ্ছে তো, আপনি তো পশ্চিমবঙ্গের উপরে দোষ দিয়েছেন, ইন্দিরা আবাস যোজনার নামটা চেঞ্জ করলো কেন? নরেন্দ্র মোদী আচ্ছা, আমি বলি, আপনার বলার সময় না। দ্বিতীয় কথা, আমি জানি না প্রধানমন্ত্রী চেয়ার, ওটা চেয়ারটা থাকবে। মণিকাঞ্চন দা ইন্দিরার কোন নাম স্টেটের? বললে নরেন্দ্র আপনি মোদী দাঁড়ান না, হয়নি। আমার কথা বলার সময় আপনার নাম বর্ণনা, আপনি তৃণমূল করেন না, বসুন। না, না, মণিকাঞ্চন বসবো দা কিন্তু বললো, বারবার ভুল মণিকাঞ্চন তথ্য দা দিচ্ছ, বললো ঠিক করো, এই পেট্রোলের হচ্ছে দাম, উদ্যত্ত, এই হচ্ছে পেট্রোলের দাম উদ্যত্ত। 10 টাকা বেশি। অন ক্যামেরা এত উদ্যত্ত দেখাচ্ছ, আরে এই আপনি হচ্ছে আমার উদ্যত্ত। সময় বলতে দিলে আমি এখানে বলতে এসেছি, আমি আপনার আরে সাথে তর্ক বলুন করতে না, আরে আসিনি। ভাই, ভুল তথ্য আমাকে তুমি বলতে আগের বারে দিন। তিনটে কথা আমার আপনাকে মুখে সত্যি বসিয়ে করে দিয়েছো। ধরিয়ে দিচ্ছি বলে আপনার গাত্র দেওয়া হচ্ছে। কোনো গাত্র আমি দেওয়া বলছি নেই। পেট্রোলের দাম যারা বললে পুরো বিজেপি জ্বলছে। শাসিত রাজ্য থেকে 10 টাকা বেশি। কোন রাজ্যে 10 টাকা কম? এখনই খুলে রাখো, এখনই গুগল সার্চ করো, চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম। নাম বলুন। এখনই সার্চ করো, 10 যে কোনো টাকা কম, যে কোনো রাজ্য থেকে। নাম বলুন। ওয়েস্ট বেঙ্গলের I want দাম, the name. পেট্রোলের দাম বেশি আছে। I want the name, ওয়েস্ট 10 বেঙ্গলে, টাকা। আরে সার্চ করো না, 10 যতক্ষণে টাকা, আমাকে I বলছো want জিজ্ঞেস the করো না। name. যতক্ষণে Name it. তুমি আমাকে বলছো Name ততক্ষণে it. গুগলে সার্চ করো। আপনি দেখে বলুন। গুগলে সার্চ করো। আপনি দেখে বলুন। আরে তুমি বলো না 10 টাকা LPG তে আমি পাচ্ছ বলি, না, বিরোধী দেখো গায়ে লেগে গেছে। বাট দাম LPG টাকা তে বেশি না। সাবসিডি। আরে জিএসটি আছে বলে বাংলা বেঁচে গেল। এলপিজিতে যে ভদ্রমহিলার ছবি দিয়ে প্রচার করেছিলেন, সেই ভদ্রমহিলার বাড়িতেই এলপিজি গ্যাস নেই। উত্তর কলকাতা মলঙ্গা লেনে থাকে, সেই ছবি প্রকাশ বেশ, করা হয়েছিল। ঝন্টুদা, আমি শেষ করবো, হাতে একদম বড় সময় নেই। এবং ঝন্টুদার কথা হ্যাঁ। বলি, ঝন্টুদা বলছিলেন যে 250 সিট পেলে তৃণমূল ওনাকে বসতে দেবে না। তার মানে উনি কি এখন তৃণমূল এখন দুর্বল উনি বলতে চাইছেন? আচ্ছা, বেশ, আমি বেশ। বলছি 200 সিট পাবে তৃণমূল, উনি সেটা জানেন। উনি সেটা জানেন। নিরাপত্তাহীনতা বোধ না, না, করছেন, আমি তাই বলে ঝন্টুদা দিচ্ছি। শেষ করবো। যোজনায় কিন্তু যে ভদ্রমহিলার মুখ দেখানো হয় তিনি আর এখন গ্যাস ব্যবহার করেন না। বেশ, আর বুঝতে পেরেছি। মনিদার কাছে আমার একটা প্রশ্ন মনে হয় যে আপনারা কতদিন বলুন তো রামচন্দ্রের পিঠে চেপে আর ইলেকশন। আচ্ছা, বেশ, ঝন্টুদা জাস্ট আমি ঝন্টুদা থেকে এক লাইন নিয়ে শেষ করবো। এবার চাকরি বাকরি দিয়ে জিতুন। এবার চলো, চাকরি দিলাম, বাকরি ডেটাটা দিয়ে এক লাইন নিয়ে শেষ করবো। ঝন্টুদা কথা শোনা যাচ্ছে না ডেটাটা পরিষ্কার। প্রথমে দিয়ে দিয়েছি। দেশের উন্নতি করতে দেবাশিস, চাকরি বাকরি হ্যাঁ। সেই জন্য তো চেন্নাই ওয়ার্ল্ড রেকর্ড করলাম। আজকে আর হাতে সময় নেই। হ্যাঁ, আজকে হাতে সময় নেই, প্লিজ। সংখ্যাধিক্য হয়ে গেলে রাষ্ট্রের কোন শাসক দল বিরোধী দুর্বল হলে পরে আমাদের নাগরিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়। আর্টিকেল একদম। 19 ক্ষতিগ্রস্ত হয়। একদম। অনুব্রতর উদাহরণ একটা বেশ, বেশ, এখানেই শেষ করব। তবে মানুষ তার সঠিক দাবি বুঝে নিতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। গণতান্ত্রিক প্রক্রিয়া এটা তো সাংবিধানিক একটা অধিকার, এটাকে অপমান নয়, এর সঠিক ব্যবহার মানুষ করবেন কিনা, কোনো প্রচারের কাছে উদ্বুদ্ধ হয়ে নয়, বাস্তব মাটিতে দাঁড়িয়ে মানুষ তার অধিকার বুঝে নিতে পারবেন কিনা এখন সেটাই কিন্তু দেখার। আর তার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রচার অবশ্যই হবে, কিন্তু মানুষ সঠিক সিদ্ধান্ত নিন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা চাই, গণতন্ত্রকে সম্মান দিয়ে, সংবিধানকে সম্মান দিয়ে আমরা এটা চাই।